আসসালামু আলাইকুম সকল দেশের আন্তর্জাতিক ফেসবুক সামাজিক গণমাধ্যম মুসলমান আইনজীবী ভাইদেরকে অভিনন্দন। প্রশ্ন ১, দয়া করে আপনি ভার্সিটিতে কোন বিভাগে পড়েন আর সেটা কি আইনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিনা? উত্তর জানুন এবং বুঝুন। কারণ খোদাবি 1898 সালের ৫ নং আইন সর্বমোট ৫৬৫ খান ধারা, দণ্ডবিধি 1860 সালের ৪৫ নং আইন সর্বমোট ৫১১ খান ধারা এবং দেওয়ানি কার্যবিধি ১৯০৮ দ্য কোড অফ সিভিল প্রসিজার ১৯০৮ হল বাংলাদেশের দেওয়ানি আদালতের বিচারক প্রক্রিয়া পরিচালনার মূল আইন। সহজ কথায়, জমি জমা, টাকা পয়সা, চুক্তি বা যেকোনো নাগরিক অধিকার নিয়ে সৃষ্ট বিরোধের মামলা কিভাবে আদালতে দায়ের করতে হবে এবং আদালত কিভাবে তার বিচার করবেন, তার বিস্তারিত নিয়ম কানুন এই আইনে বলা আছে। এই আইনটিকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়। ১. মূল ধারা সেকশনস, এতে মোট ১৫৮টি ধারা রয়েছে। ধারাগুলোতে মূলত আদালতের এখতিয়ার, বিক্রি, আপিল, রিভিউ, পুনর্বিবেচনা, রিভিশন, নথিপত্র তলব এবং আদালতের সহজাত ক্ষমতা ইনহেরেন্ট পাওয়ার সংক্রান্ত মৌলিক ও স্থায়ী আইনগত নীতিগুলো আলোচনা করা হয়েছে। এই ধারাগুলো সংশোধন করার ক্ষমতা কেবল সংসদের, আইনসভার রয়েছে। ২. আদেশ ও বিধি অর্ডার্স এন্ড রুলস, এতে মোট ৫১টি আদেশ অর্ডার্স রয়েছে এবং প্রতিটি আদেশের অধীনে একাধিক বিধি রুলস আছে। মামলার আর্জি প্লেইন্ট প্রস্তুত করা, সমন সামন জারি, জবাব রিটেন স্টেটমেন্ট দাখিল, সাক্ষী গ্রহণ এবং রায় কার্যকরের ব্যবহারিক ও পদ্ধতিগত নিয়মগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে। সুপ্রিম কোর্ট চাইলে এই বিধিগুলো সংশোধন বা পরিবর্তন করতে পারে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কি কনসেপ্টস, আরজি, ক্লেইম। দেওয়ানি মামলা শুরু করার জন্য বাদীকে ও লিখিত বিবরণী আদালতে জমা দিতে হয়। সমন সামন, বিবাদীকে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের পক্ষ থেকে পাঠানো নোটিশ। লিখিত জবাব রিটেন স্টেটমেন্ট, বাদীর দাবির বিপরীতে বিবাদী নিজের পক্ষে যে লিখিত বক্তব্য জমা দেয়। বিক্রি মামলার বিরোধপূর্ণ বিষয়ে আদালত যে চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেন। স্থগিতাদেশ ইনজাংশন, কোন সম্পত্তির ক্ষতি বা রূপান্তর রোধে আদালত কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। দেওয়ানি কার্যবিধির কোন নির্দিষ্ট ধারা। আদেশ বা মামলা পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে আপনার কি কোনো বিশেষ তথ্য জানার প্রয়োজন আছে? তাই বলি, আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগ সংবিধানের ১১টি অধ্যায়ের ১৫৩টি অনুচ্ছেদের কোথায় কি আছে তা কি কেউ জানেন? যদি জানেন তাহলে তো ভালোই হয়, আমিও একটু জানি এবং বুঝি। সুতরাং প্রশ্ন ২, কে বিচারক প্রক্রিয়া এবং আইন প্রশাসনের সাথে সম্পর্কিত? তাহলে সেটা সম্পর্কে জানতে হলে আগে বুঝতে হবে বাংলাদেশের আইনসভা ভেঙে যায়নি। তার কারণ তদন্ত হচ্ছে সিআরপিসি অনুযায়ী যতদূর সম্ভব ফরেনসিক সহায়তায় আদালতের সামনে ঘটনাটির পুনর্গঠন করা, যেহেতু বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি কোড অফ ক্রিমিনাল প্রসিজার বা সিআরপিসি এর ধারা ৪(১) ত মূলত আইনের কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নয়, বরং এটি একটি আইনি বা সংজ্ঞাগত ধারা। এই নির্দিষ্ট উপধারাটিতে তদন্ত ইনভেস্টিগেশন এর সংজ্ঞা দেওয়া হয়েছে। আইনের ভাষায় এটি যেভাবে সংজ্ঞায়িত, ধারা ৪(১) ত তদন্ত বলতে এই কার্যবিধির অধীনে পুলিশ কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি, যাকে ম্যাজিস্ট্রেট এই উদ্দেশ্যে ক্ষমতা প্রদান করেছেন, কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য পরিচালিত সকল কার্যক্রমকে বোঝায়। মূল বিষয়সমূহ, উদ্দেশ্য,
তদন্তের মূল বৈজ্ঞানিক বা আইনি উদ্দেশ্য হল মামলার সত্যতা যাচাইয়ের জন্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স, সংগ্রহ করা। কারা করতে পারেন? সাধারণত একজন পুলিশ কর্মকর্তা এটি করেন। তবে ম্যাজিস্ট্রেট নিজে তদন্ত না করে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে এর দায়িত্ব দিতে পারেন। তদন্ত বনাম অনুসন্ধান। ম্যাজিস্ট্রেট নিজে অপরাধের সত্যতা যাচাইয়ের জন্য যে কাজ করেন, তাকে আইনি ভাষায় অনুসন্ধান, ইনকোয়ারি বলা হয়, যা ধারা 4(1)(ঠ)-তে আলোচনা করা হয়েছে। অন্যদিকে 4(1)(ট) এর অধীনে তদন্ত বা ইনভেস্টিগেশন এর মূল কাজ হল কেবল প্রমাণ জোগাড় করা। তাই একে বৈজ্ঞানিক সংজ্ঞা না বলে তদন্তের আইনি বা সংজ্ঞাগত ধারা বলাই বেশি যুক্তিযুক্ত। প্রশ্ন 3, আমি কি আপনার নিজের উচ্চ শিক্ষাগত যোগ্যতার লেভেল পরিচয় সম্পর্কে জানতে পারি?